বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মুশাররফ ফাউন্ডেশন কলেজের ব্যবসা বিভাগের সকল ছাত্র এবং ছাত্রীকে আমার আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই জানো যে বর্তমানে কোভিড-19 এই মহামারী রোগের কারণে সারা বিশ্বের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ। তদ্রূপ আমাদেরও দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ রয়েছে। তো বর্তমানে আমাদের এই কলেজ প্রশাসন অনলাইনে ক্লাস নেওয়ার যে উদ্যোগ নিয়েছে তারই ধারাবাহিকতায় আজকের আমার এই ক্লাস। আজকের আমাদের টপিক হচ্ছে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। পরীক্ষায় তোমাদের ওয়ার্ডস এবং ফ্রেজেসের উপরে 5 নাম্বার থাকবে। তো এই 5 নাম্বার পাওয়ার জন্য তোমাদের বেশ কিছু শব্দ আছে এবং কিছু স্ট্রাকচার আছে যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। যদি মুখস্থ করতে পারো, যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমরা ভালো ফলাফল করতে পারবে। প্রথম যে শব্দটা আছে সেটা হচ্ছে ওয়াজ বর্ন অথবা বি বর্ন। জন্ম শুরু থেকে বোঝাতে বি বর্ন ব্যবহৃত হয়। বি একটি ভার্ব। এই ভার্বের একটা রূপ আছে, সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হি ইজ বর্ন অ্যাজ ডিপ। সে জন্ম থেকেই সে বধির। জন্ম তারিখ, জন্মস্থান থাকলে ওয়াজ বর্ন বসে। পরীক্ষায় তোমাদের এই ওয়াজ বর্ন শব্দটা একটা বক্সে দেওয়া থাকবে, আর কোয়েশ্চেন সেখানে শূন্যস্থান থাকবে, সেই শূন্যস্থানে তোমাদের ওয়াজ বর্নটা বসাতে হবে। দেওয়া আছে তানবীর ওয়াজ বর্ন ইন 18 সেপ্টেম্বর 2011। তোমাদের পরীক্ষার সময় এই তারিখ, এই সাল এবং জন্ম তারিখ কি দেওয়া থাকবে, কিন্তু ওয়াজ বর্ন দেওয়া থাকবে না। এই ওয়াজ বর্ন তোমাদের কি বসাইতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে ওয়াজ বর্ন অথবা ওয়ার বর্ন। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ওয়াজ বর্ন হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন কি হবে, ওয়ার বর্ন বসবে। আচ্ছা, আমরা দ্বিতীয় রুলসে চলে যাই। হ্যাভ টু অথবা হ্যাজ টু। হ্যাভ টু অথবা হ্যাজ টু মাস্ট অর্থে, অর্থাৎ বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ আমাকে এটা করতেই হবে, আমাকে এটা এখানে যেতে হবে, এই অর্থে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহৃত হয়। দেওয়া ওয়াজ আই হ্যাভ টু পাস ইন দ্য এক্সাম। আমাকে পরীক্ষা পাস করতেই হবে, এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে। আচ্ছা, 3 নাম্বার রুলস হচ্ছে লেট অ্যালোন। চিন্তা করা যায় না বা ভাবা যায় না, এরূপ অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়। পরীক্ষার সময় তোমাদের কম বেশি প্রত্যেক পরীক্ষায় কম বেশি তোমাদের এই লেট অ্যালোন শব্দটা তোমরা পাবা পরীক্ষায়। খুবই সহজ। আচ্ছা, আমরা এক্সাম্পল চলে যাই। হি ক্যান নট ওয়াক এ কিলোমিটার লেট অ্যালোন 5 কিলোমিটার্স। এখানে 5 কিলোমিটার থাকে, লেট অ্যালোন শব্দটা যুক্ত হবে। এখানে অর্থটা দাঁড়াচ্ছে হি ক্যান নট ওয়াক এ কিলোমিটার, সে 1 কিলোমিটার হাঁটতে পারে না। লেট অ্যালোন 5 কিলোমিটার্স, 5 কিলোমিটার তো দূরের কথা, অর্থাৎ চিন্তাই করা যায় না। আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে উড রাদার। উড রাদার ডটর দেন অথবা উড সুন ডটর দেন। মূলত এর অর্থ হচ্ছে বরং। উড রাদার একটি মডেল, ইহা প্রেজেন্ট ফর্মের আগে বসে। দুটি কাজ অবস্থার মধ্যে দুটি কঠিন, তার মধ্যে একটি পছন্দনীয় হলে উড রাদার বসে। সাধারণত এর পরে দেন থাকে। আচ্ছা, তাহলে এই কথাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে উড রাদার শব্দের পরে একটা ভার্ব থাকবে, সেটা অবশ্যই পছন্দনীয় হবে, এবং পরবর্তীতে দেনের পরে আরেকটা ভার্ব থাকবে। যেমন এক্সাম্পল এখানে দেওয়া আছে আই উড রাদার স্টার্ভ দেন স্টিল। আমি ক্ষুধার্ত থাকবো কিন্তু কি চুরি করব না। এই অর্থ কি বোঝাচ্ছে এখানে। আই উড রাদার ডাই দেন বিগ। আমি বরং মরে যাব কিন্তু ভিক্ষা করব না, এই অর্থ বোঝাচ্ছে এখানে।
আশা করি বুঝতে পারছো এটা। পরবর্তী শব্দটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ বরং ভালো অথবা তবুও ভালো বোঝায়। ইউ হ্যাড বেটার গো হোম নাও, তোমার বরং এখন বাড়ি যাওয়াই ভালো বা উচিত, এই ধরনের অর্থ কি এই হ্যাড বেটার দ্বারা কি প্রকাশ করা হয়। এই ধরনের সেন্টেন্সে যদিও হ্যাড থাকে তবু এটি পাস্ট টেন্স নয়, এটা প্রেজেন্ট এর ফিউচার অর্থ প্রকাশ করে। হ্যাড বেটার এরপর ইনফিনিটিভ টু বসে না। সবসময় খেয়াল রাখবে হ্যাড বেটারের পরে কি বসে না, ইনফিনিটিভ টু বসে না, সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন হ্যাড বেটার একটি মডেল, ইহা প্রেজেন্ট ফর্মের আগে বসে। কোনো কিছু করা ভালো বোঝাতে হ্যাড বেটার বসে। সবসময় খেয়াল রাখবা যে হ্যাড বেটারের পরে মূল ভার্ব বসে। হ্যাড বেটার পরে কি বসে, মূল ভার্ব বসে। কখনোই হ্যাড বেটার দেখলে এটাকে পাস্ট পারফেক্ট মনে করে, কখনোই হ্যাড বেটারের পরে ভার্বে থ্রি নিয়ে আসবে না। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। এখানে খেয়াল করো যে হ্যাড বেটারের পরে মূল ভার্ব দেওয়া আছে লিভ, অর্থাৎ তোমার এখন ভালো হয় এই স্থানটি ত্যাগ করলে। ইউ হ্যাড বেটার ওয়ার, ওয়ার অর্থ পরিধান করা। এ কোট হোয়েন ইউ গো আউট, যখন তুমি বাইরে যাবে তখন তোমার কি এই কোটটা পরা উচিত। ইউ হ্যাড বেটার গো দেয়ার, তোমার খুব ভালো হয় সেখানে গেলে। তাহলে এখানে লিভ, ওয়ার, গো এই তিনটা শব্দ হচ্ছে কি মূল ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে পরীক্ষায় অবশ্যই তোমরা আগে দেখবে যে এই গ্যাপের পরে, বা বিশেষ করে এই হ্যাড বেটার জায়গার গ্যাপ থাকবে পরীক্ষার সময়। এই গ্যাপের পরে যে ভার্বটা দেওয়া আছে সেই ভার্বটা মূল ভার্ব কিনা সেটা আগে দেখবে, তারপরে অ্যান্সার করবে। আচ্ছা, তারপর 6 নম্বরে চলে আসি। হোয়াট ইফ, কি হবে। কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করতে হোয়াট ইফ ব্যবহৃত হয়। ইহা সাধারণত একটি ড্যাশ এবং শেষে একটি কোয়েশ্চেন মার্ক থাকবে। হোয়াট ইফ আই হ্যাড বিন ইন দ্য জার্নি, কি হবে যদি আমি জার্নিতে থাকি। তারপর 7 নম্বর, হোয়াটস ডট ডট লাইক অথবা হোয়াট ডাস লুক লাইক। কারো আচরণ, স্বাস্থ্য, মনের অবস্থা, কোনো অদ্ভুত বা কাল্পনিক কিছু দেখতে ইত্যাদি সম্বন্ধে জানার জন্য হোয়াটস ডট ডট লাইক অথবা হোয়াট ডাস লুক লাইক ব্যবহৃত হয়। ইয়া সাধারণত দুটি ড্যাশ এবং শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে দুটি ড্যাশ এবং শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। হোয়াট ডাজ এ পিকক লুক লাইক, একটা পিকক মানে ময়ূর। হোয়াট ডাজ এ পিকক লুক লাইক, পরীক্ষার সময় দেখবা এই হোয়াট ডাজ লুক লাইক এই জায়গাটা থাকবে শূন্যস্থান, আর মাঝখানে কিছু কথা থাকবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, হোয়াট ইউজ এক্সাম লাইক, হোয়াট ওয়াজ ইউর এক্সাম লাইক। এখানে ইউর এক্সামের আগে হোয়াট ওয়াজ এবং পরে লাইক, এই জায়গায় গ্যাপ থাকবে আর লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকবে। তো আশা করি তোমরা খুব ইজিলি এটা অ্যান্সার করতে পারবে পরীক্ষার সময়। আচ্ছা, পরের শব্দ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। কোনো ঘটনা ঘটার সাথে সাথে একটি ঘটনা ঘটা বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয়। অ্যাজ সুন অ্যাজ হি স মি, হি কল মি, সে যখনই আমাকে দেখেছিল সে আমাকে কল করেছিল বা কথা বলেছিল, হি কল মি, আমাকে ডেকেছিল। তো কোনো ঘটনা ঘটার সাথে সাথে আরও একটি ঘটনা বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয়। অ্যাজ সুন অ্যাজ হি স মি, হি কল মি, তাহলে তোমাদের ধরে নিতে হবে যে অ্যাজ সুন অ্যাজ এর পরবর্তী যে সেন্টেন্সটা থাকবে সেটা যেই টেন্স থাকবে পরের সেন্টেন্সটাও সে একই টেন্সে থাকবে। এখানে দেখতে পাচ্ছি হি স মি, হি কল মি, দুটোটাই পাস্ট ইন্ডিভিজুয়াল দেওয়া আছে। আচ্ছা, তারপর ইউজ টু। ইউজ টু মূলত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়। অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাতে সকল পার্সন এই ইউজ টু ব্যবহৃত হয়। আই ইউজ টু ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করতাম। আই ইউজ টু ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা, তারপর হচ্ছে 10 নম্বর, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। কোনো কিছু করার সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে, সুতরাং আর বিলম্ব না করে এখনই কাজটি শুরু করা উচিত, এরূপ বোঝালে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের ব্যবহার হয়। যেমন ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম। মনে রাখবে
যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যখন থাকবে, এরপরে সাবজেক্ট থাকলে অবশ্যই এরপরে ভার্বটা কি, ভার্ব টু হবে, ভার্বের কি পাস্ট ফর্ম বসবে। ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, এখনই সময় আমাদের কি বাড়িতে চলে যাবার, এই অর্থে বোঝায়। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় আমাদের, উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিটস, আমাদের যে খাদ্যাভ্যাস আছে এগুলো কি পরিবর্তন করা। তাহলে এটা মনে রাখবে, এখানে নোট দেওয়া আছে একটা, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে ভার্বের সাধারণত কী হয়, পাস্ট টেন্স হয়। এখানে এই দুইটা এক্সাম্পলে যদি আমরা দেখি ভালো করে তাহলে দেখবা যে ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিটস। এখানে দেখো প্রথম সেন্টেন্সে উই শব্দটার পরে ওয়েন্ট দেওয়া আছে, তাহলে এই ওয়েন্ট শব্দ হচ্ছে গো ভার্বের কি পাস্ট ফর্ম। যেহেতু এখানে বলা আছে যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে ভার্ব সাধারণত কী হয়, পাস্ট টেন্স হয়, তারই ধারাবাহিকতা এখানে কি আমরা ওয়েন লিখেছিলাম গো এর পরিবর্তে। আচ্ছা, চেঞ্জড শব্দের প্রেজেন্ট ফর্ম হচ্ছে চেঞ্জ, অর্থাৎ ডি থাকবে না তখন। আর যখন আমরা কি ভার্বের টুতে অথবা পাস্ট টেন্স যখন করবো তখন কি চেঞ্জড শব্দটা হয়ে যাবে। আচ্ছা, নো সোনার হ্যাড ডট ডট দেন, স্কেয়ার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। এই জাতীয় স্ট্রাকচার দ্বারা যেতে না যেতে, খেতে না খেতে, পৌঁছাইতে না পৌঁছাইতে ইত্যাদি অর্থ প্রকাশ পায়। এই ক্ষেত্রে দেন বা হোয়েন পূর্ব পর্যন্ত পাস্ট পারফেক্ট টেন্স এবং হোয়েন বা দেনের পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ভালো করে এটা খেয়াল করো। এই ক্ষেত্রে দেন বা হোয়েন এর পূর্ব পর্যন্ত পাস্ট পারফেক্ট টেন্স এবং হোয়েন বা দেনের পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। এন্ড খেয়াল করো, নো সোনার হ্যাড আই গন আউট দেন হি কেম। খেয়াল করো এই এক্সাম্পলের দেন শব্দের আগের যে অংশটা আছে সেটা পাস্ট পারফেক্টে আছে এবং দেনের পরে যে অংশ সেটা পাস্ট ইনডিফিনিটে আছে। আচ্ছা, দেনের আগে যে সেন্টেন্স সেটা কীভাবে পাস্ট পারফেক্টে আছে, আমরা জানি কি পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। এখানে খেয়াল করো নো সোনার শব্দের পরে যে হ্যাড দেওয়া আছে, হ্যাডের পরে দেখো গন, আমরা জানি গন শব্দের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ V3 হচ্ছে কি গন। তাহলে এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্সের কি এক্সাম্পল। আচ্ছা, দেন হি কেম, এখানে দেওয়া আছে সাবজেক্ট প্লাস ভার্বের টু, আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট। আচ্ছা, আশা করি সব বুঝতে পারছো যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এবং পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার। আচ্ছা, পরবর্তী দেওয়া আছে স্কেয়ার্সলি হ্যাড উই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। স্কেয়ার্সলি হ্যাড উই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। খেয়াল করো এখানে হোয়েন শব্দের আগের যে অংশটা আছে সেটা পাস্ট পারফেক্টে দেওয়া আছে, পরের অংশটা কিসে আছে পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে। হার্ডলি হ্যাড হি রিচ দ্য কলেজ হোয়েন দ্য এক্সামিনেশন বিগেইন। অর্থাৎ হোয়েনের আগের যে অংশটা সেটা কি পাস্ট পারফেক্টে আছে এবং হোয়েনের পরের অংশটা পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে। তো তোমাদের পরীক্ষার সময় দেখবা যে নো সোনার হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড, এই অংশটা খালি থাকবে। এখন তোমরা পরীক্ষার হলে পরীক্ষা যখন প্রশ্ন পাবো তখন দেখবা যে দেনের পরে এই পাস্ট ইনডিফিনিট টেন্স আছে কিনা সেটাকে খেয়াল করবে। দেন অথবা হোয়েন শব্দের পরে দেখবা পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে এর আগের অংশের তোমরা অবশ্যই কি নো সোনার হ্যাড অথবা স্কেয়ার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড এগুলো বসিয়ে শূন্যস্থানটা কি পূরণ করে ফেলবে। আচ্ছা, তো আজকে তোমাদের এই যে 11টা এক্সাম, এই যে 11টা তোমাদের বিভিন্ন শব্দের উপরে যে রুলসগুলো পড়ালাম সেই রুলসগুলো অবশ্যই তোমরা কি লিখে ফেলবে এবং লিখার পরে অবশ্যই এগুলো ভালো করে মেমোরাইজ করবে। তো এই মহামারীতে আশা করি তোমরা সবাই সাবধানে থাকবে এবং সবাই সবার জন্য দোয়া করবে যাতে আল্লাহ তাআলা এই মহামারী থেকে আমাদের খুব দ্রুত উদ্ধার করেন এবং সেই আগের যে আমরা কলেজে যে পরিবেশ ছিল সেই পরিবেশ যাতে আমরা চলে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।